হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়। এটা এমন একটি গল্প যা কঠিন কঠিন বাস্তবতাকেও হার মানিয়ে দিবে। তো বন্ধুরা, চলো গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম লাভলি। আমি অনেক কষ্টে পড়ে শহরে এসেছি। আমি বাবা মার মতের বিরুদ্ধে যে একটা ছেলেকে বিয়ে করেছিলাম। ওর নাম ছিল সোহেল। সোহেল যে একটা খারাপ ছেলে এটা বাড়িতে অনেকেই আমাকে বলেছে, আমি বিশ্বাস করিনি। আসলে ও আমার সম্বন্ধে আমার সামনে এত সুন্দর আচরণ করতো সেটা আমি তোমাদের কী করে বোঝাই। ওর প্রতি আমার এত ভালোবাসা, এতটা রেসপেক্ট, এত সম্মান জন্ম নিয়েছিল যে আমি দুনিয়ার আর কারো কথাই বিশ্বাস করতাম না ওর কথা ছাড়া। যাই হোক, আমার বাবা মা অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করেছে। আমি তো কাঁদতে কাঁদতে শেষ। পরে আমি সোহেলের কথায় বাড়ি থেকে পালিয়ে এসে সোহেলকে বিয়ে করে নেই। বিয়ে করার পরে যে ঘটনাটা আমার জীবনে ঘটেছে আমি সেটাই তোমাদেরকে বলবো। প্রিয় বন্ধুরা, সোহেলকে আমি সত্যি সত্যি মন থেকে ভালোবাসি। এই জন্য আমি আমার বাড়ি থেকে সোহেলের হাত ধরে পালিয়ে এসেছি। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবার অর্থ আভিজাত্য, টাকা পয়সা কোনো কিছুরই কোনো কমতি ছিলেন না। তাদের ওয়ারিশ বলতে একমাত্র আমিই ছিলাম। আমার বাবার কথার অবাধ্য হয় আমার বাবা আর কখনো আমার খোঁজ খবর নেননি। আমার বাবার অভিযোগ, সে ছোট্ট থেকে আমায় এত কষ্ট করে লালন পালন করলো, বড় করলো, আমি তো তার মুখে চুনকালি দিয়ে দিলাম। স্বাভাবিক, আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি। যাই হোক, এটা তো আমার বাবা মা ভাববে অস্বাভাবিকের কিছুই নয়। আমি সোহেলের হাত ধরে চলে এলাম। সোহেলের সাথে 1 মাস সংসার করলাম। 1 মাস সোহেল আমাকে মোটামুটি বেশ ভালো রেখেছিল। 1 মাসের মধ্যেও আমি কখনো বুঝতে পারিনি সোহেল আমার সাথে কি করতে যাচ্ছে। একদিন সোহেল আমাকে বলল, শোনো। আমি বললাম, বলো। বলল, খুব সুন্দর করে সাজগোজ করে নাও, আমরা বেড়াতে যাচ্ছি আমাদের এক পরম আত্মীয়র বাসায়। তারা কিন্তু অনেক বড় লোক, এই জন্য তাদের বাড়িতে অনেক অনেক বেশি লোকজনের যাওয়া আসা থাকে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কি পরবো বলো, শাড়ি না থ্রি পিস? সোহেল আমাকে বলল, থ্রি পিস পরে নাও। আমি বললাম, আত্মীয়র বাড়িতে যাবা, আমি একজন বউ মানুষ, থ্রি পিস পরবো? বলল, হ্যাঁ, কোনো সমস্যা নাই, ওনাদের কালচারটা ওই রকম না। শাড়ি পরলা না থ্রি পিস পরলা না বোরখা পরলা সেটা কেউই দেখতে যাবে না। আমি বললাম, বাহ, এইরকম মন মানসিকতা সবার তো খুব ভালোই হয়। তারপরে আমি ওর কথায় খুব সুন্দর করে একটা থ্রি পিস পরলাম। ও আমাকে বললো, হিজাব পরে নাও, হিজাব পরার পরে মাস্ক দিয়ে মুখটা আটকে নাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। ওর কথায় আমি প্রত্যেকটা কাজ করেছি। তারপরে দেখলাম ও বাসের টিকিট আগে থেকেই করে রেখেছে। আমি বললাম, চলো যাই। বললো, না এখন না, রেডি হয়ে বসো, যাওয়ার টাইম এখনও হয়নি। তারপরে খুব সুন্দর করে ও আমাকে বলল, আমাকে একটা চা করে দিবা? আমি বললাম, এখনই দিচ্ছি। আমি সেই ড্রেস পরা অবস্থায় ওর জন্য দারুণ করে চা বানালাম। বানানোর পর আমি ওকে বললাম, চা নাও, চা বানিয়ে এনেছি। ওর চাটা খেতে খেতে আমি ওকে যা জিজ্ঞাসা করেছিলাম সেটাই তোমাদের বলছি। সোহেল যে আমাকে 1 মাসের উপরে বিয়ে করলো, ও কিন্তু ওদের বাড়িতে আমাকে নিয়ে যায়নি। মূলত এই বেড়াতে যাওয়ার উদ্দেশ্যই ছিল ওর বাড়িতে আমাকে নিয়ে যাবে। যে আত্মীয়ের বাসায় যাচ্ছি তারা নাকি অনেক বড় লোক। সে তার বাবার বড় ভাই, মানে আমার জ্যাঠা শ্বশুর, তার কথায় আমাকে বাড়িতে উঠাবে, এই কথা বলেই কিন্তু ও আমাকে নিয়ে যাচ্ছে। তারপরও আমাকে নিয়ে গেল, আমরা বাসে উঠে বসলাম। বাসে উঠে দেখলাম রাস্তা কিছুতেই আর ফুরাচ্ছে না। একটা সময় রাস্তাটা ফুরলো, সেখান থেকে আমি নামলাম। নামার পরে একটা রিক্সা ডাক দিয়ে ও কোন জায়গার কথা বলল, সেখানে আমরা গেলাম। যাওয়ার পরে দেখলাম বিশাল এক বাড়ি। বাড়ির কোথায় আগা কোথায় মাথা, কোন কতগুলো যে দরজা তা খুবই অগণিত। আমি ভাবলাম সত্যিই বোধহয় আমার জ্যাঠা শ্বশুর অনেক বড় লোক।
সেই রিকোয়েস্ট করলে অবশ্যই আমাকে সোহেলের মা বাবা মেনে নেবে। আমি চলে গেলাম খুব আনন্দের সাথে সোহেলের সঙ্গে। সোহেলকে বললাম, শোনো না, জ্যাঠা শ্বশুরের বাড়িতে যাচ্ছি, খালি হাতে গেলে খালি হাতে গেলে কেমন দেখায়। সোহেল বলল, সেটা আমি বুঝবো, আমি এবারের ছেলে, তোমার থেকে সেটা আমারই ভালো বোঝার কথা, তুমি এসব নিয়ে টেনশন করো না। আমি সোহেলের এই কথায় একটুখানি মনক্ষুণ্ণ হলাম। সে বাড়িতে ঢোকার আগেই বলল, আমি এবারের ছেলে, আমার থেকে তুমি বেশি বুঝো না। আমার একটু খারাপ লাগলো। তারপরে আমি ওর সাথে গেলাম। যাওয়ার পরে আমাকে একটা রুমের মধ্যে বসালো। বেশ মোটা সোটা উঁচু লম্বা করে একটা মহিলাকে বলল, কি খবর, ভালো আছো নাকি আম্মাজান, এভাবে বলল মহিলাকে। আমি ভাবলাম এটি ওনার জেঠিমা। আমি তার পায়ে হাত দিয়ে সালাম করলাম। করার পরে বললাম, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে তো সারা জীবন সংসারটা করে খেতে পারি। বলল, অবশ্যই অবশ্যই। এই কথা বলে আমাকে ঘরের মধ্যে রেখে ওই মোটি মহিলা আর আমার স্বামী সোহেল কোথায় জানি গেল বাহিরে। কিছু সময় বিড়বিড় করে তারা ঘরের মধ্যে আবার আসলো। আয়শা আমাকে বলতেছে, তুমি একটু থাকো, আমি কিছুক্ষণ পরে এসে বাড়িটা তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমি বললাম, আচ্ছা, দেখো আমি বেশি কিছু চিনি না, তুমি কোথাও যেও না, আমি কিন্তু মানে হতাশ হয়ে যাব, ফাঁপড় লাগবে আমার। সোহেল আমাকে বলল, তোমাকে ছেড়ে কি আমি কোথাও যেতে পারি বলো, তুমি এখানে বসো, আমি এই যাব আর আসবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায় যাবে, কেন যাবে বলবে তো। বললো, একটু বাথরুমেও যাব আর একটা সিগারেট খেয়ে আসি বাইরে থেকে। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। তারপরে প্রায় 20 মিনিট হয়ে গেল। মোটা মহিলা এর মধ্যে দুবার এসেছে আমার কাছে। বললো, তুমি মন খারাপ করো না, বসো, আমি একটু আসতেছি। বেশ, এই বলে বলে সেও নাই, আমার স্বামীও নাই, আমি তো হতাশ। তারপরে আমার হাতের ফোনটাও তার কাছে, আমি তো ফোনও করতে পারছি না তাকে আর। অনেকটা সময় বসে আছি। তারপরে বসে থাকতে থাকতে প্রায় যখন আধা ঘন্টা পার হয়ে গেল, আমি একটু বাইরে বের হলাম। বাইরে বের হয়ে দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেহেতু আমরা রাত্রে এসেছি, সকাল সকাল না, খুব বেশি সকালও না, বেশ একটু বেলা হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রং বেরঙের জামা কাপড় পরে বেশ কিছু মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন দরজায় দরজায়। তো আমি এই দৃশ্যটা দেখার পর আমার কলিজাটা কীরকম ধকধক 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 করছে। আবার মনে মনে ভাবছি, ও তো বলেছিল ওর জ্যাঠার বাড়িতে অনেক লোকজন থাকে, কিন্তু এখানে সব মেয়েই কেন? আর ছেলেরা যারা আছে তারা দেখতেছি খালি হাঁটাহাঁটির উপরে আছে, অথবা একটা আর মেয়ে ধরে নিয়ে তার ঘরে চলে যায়। এটা কী দৃশ্য! তো এভাবে দেখলাম 1.25 ঘন্টা। 1 ঘন্টা যখন হয়ে গেল, তখন তো আমি ওখান থেকে বের হয়ে যে মেন গেটটা দিয়ে ঢুকেছি ওটা দিয়ে বের হতে চেষ্টা করছিলাম। তখন আমাকে আর বের হতে দেওয়া হলো না ওখান থেকে। তারপরে আমি ওখানকার একটা মেয়েকে বললাম, আমাকে একটু ফোন দাও না, আমার স্বামীকে ফোন দিব। আমি ফোনটা, মেয়েটা আমাকে দিল। দেওয়ার পরে ফোন দেই, ফোন বন্ধ 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 বন্ধ। তারপরে সেই মোটা মহিলাটি আসলো। মহিলাটার নাম হচ্ছে, সবাই নানি করে ডাকছিল, প্রত্যেকটা মেয়ে ওনাকে নানু করে ডাকছিল। নামটা কি সেটা তখন পর্যন্ত আমি সঠিক জানি না, বাকিটা তোমাদের আমি বলছি। তো বিষয়টা আমি একটু একটু বোঝার পর আমি সেখান থেকে বেরোতে চাইলাম, কিন্তু মহিলা আমার হাতটা ধরে একদম হেঁচড়াতে হেঁচড়াতে ঘরের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে বলতেছে, এই মেয়ে শোন, আজকে থেকে তুই এখানেই থাকবি, এটাই তোর বাড়ি, এইটাই তোর ঘর, এটাই তোর ঠিকানা, এখানে থাকবি। আর হচ্ছে ছেলেদেরকে যেভাবে, যে ছেলে ছেলে বল, বুড়া বল, স্যারা বল, যে যেভাবে আনন্দ চাইবে, খুশি চাইবে, তাকে সেভাবে খুশি করবি। আমি বললাম, আপনি এটা কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? এটা আমি জীবিত থাকায় সম্ভব না, আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাব। বললো, তোর স্বামী এখানে তোকে বিক্রি করে দিয়ে গেছে। যখন এই কথা বলেছে তখন তো আমার মাথায় বাস ভেঙে পড়েছে। আমি বললাম, বিক্রি করেছে মানে কী, সে বিক্রি করেছে? স্বামী কোনো দিন স্ত্রীকে বিক্রি করে ফেলতে পারে? ফাজলামি করেন আপনি এগুলা, সরেন, আমাকে যেতে দিন। তখন আমাকে কষিয়ে একটা থাপ্পড় মেরে দিল
ওই নানি। দেওয়ার পর বলতেছে নগদ 10 লাখ টাকা দিয়েছি তোর স্বামীকে, 10 লাখ টাকা দে আমাকে, দিয়ে এখান থেকে যা। আর যদি সেটা না পারিস তাহলে এই যে সুন্দর সুন্দর দেহ আছে সেটা প্রতিদিন একটু 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 করে বিক্রি করে করে উসুল করব টাকা, কি মনে করেছিস? তারপরে 3 দিন আমাকে আটকিয়ে রাখে, আমি তো জল পানি কিছুই খাইনি। তারপরে জোরপূর্বক একের পর এক এভাবে নিজেকে অনেক রক্ষা করার চেষ্টা করেছি, শেষমেশ তো রক্ষা করতে পারিনি। এমনভাবে বন্দি হয়ে গেলাম সেখানে, আমি আমার জীবনটা একদম তছনছ হয়ে গেল, আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। পরে একটা সময় আর কি করব, মেনে নিলাম নিজের ভুলটাই নিজের ধ্বংসের কারণ হয়ে গিয়েছিল। বাবা মা বলেছিল একে বিয়ে করিস না, বাবা মার কথা শুনিনি। তারপর থেকে এখানে বন্ধ হয়ে পড়ে আছি। অনেকবার পালানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি পালাতে। আমাকে অনেক মারধর করা হয়েছে, উল্টো অনেক বেয়াজ্জতি হয়েছি। 3বার পালানোর চেষ্টা করেছিলাম। তারপর যখন পালাতে আমি কামিয়াব হইনি তখন বাস নিজেই মন থেকে শুরু করে দিলাম। সেই থেকে এখানেই পড়ে আছি। তারপর 3.5 বছর এভাবে কাটানোর পর আমি হঠাৎ করে একদিন এমন এক মানুষের সাথে পরিচয় হলো, সে আমাকে এখান থেকে পালাতে সাহায্য করে। আমি ওখান থেকে পালিয়ে এসে এখন চাকরি করে খুব ভালো আছি। আর এই পোড়া মুখটা নিয়ে বাবা মার সামনে যেয়ে দাঁড়াইনি। কোন মুখে দাঁড়াবো? মুখ আছে কি? তো প্রিয় বন্ধুরা, গল্পটা তোমাদের সঙ্গে আমি এই জন্যই শেয়ার করলাম। দেখো, আমার বাবার আমি অনেক শখের পালিত মেয়ে ছিলাম, তার জন্ম মেয়ে, দেওয়া একটি মেয়ে, যে মেয়ের অর্থ আভিজাত্য, টাকা পয়সা, সম্মান কোনো কিছুর কমতি ছিল না। আজকে আমার একটা ভুলই, একটা বাবা মার একটা কথার অবাধ্য হয়ে যাওয়া আমার জীবনটাই শেষ করে দিয়েছে। তাই শেয়ার করলাম। অবশ্যই তোমরা কেউ বাবা মার বিরুদ্ধে যেও না, যদিও যাও দেখে শুনে যেও, সেটা ছেলে হও বা মেয়ে হও। তো সতর্কতার কোনো অবস্থায় কোনো মাইন্ড নাই, এই জন্যই শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে আবার কোনো গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসব। গল্প যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।